এখন শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকি আদালতে আমি এমন ব্যক্তিদের নিয়ে আসি যারা খবরের শিরোনামে থাকেন, বিবাদে ঘিরে থাকেন। আপকি আদালতে আজ আমরা এমন মানুষকে নিয়ে এসেছি যিনি বিবাদের পর বিবাদে নিজেকে জড়িয়ে ফেলেছেন, যিনি প্রতিদিন খবরের কাগজে এবং নিউজ চ্যানেলে খবরের ওপর কবজা করে রেখেছেন, যাকে নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। সেই বিষয় নিয়ে আজ কথা বলবো আপকি আদালতে। হিন্দি ফিল্মের আইটেম গার্ল রাখি সাওয়ন্ত আপকি আদালতে হাজির হন। আপকি আদালতে আজ মামলা শুরু করার আগে আমাদের আজকের জাজ নাফিসা আলীর কাছে অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। আদালতের কার্যক্রম শুরু হোক। রাখি, সবার প্রথমে আমি তো আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপকি আদালতের ডিগনিটির কথা মাথায় রেখে আপনি অনেক ডিসেন্ট পোশাক পরে এসেছেন আপকি আদালতে। আসলে আমি জানতাম যে আপনি আছেন এখানে, শুধু সেই জন্য আমার মনে হয়েছিল যে শাড়ি পরে যাই তাহলে একটু ভালো হবে। ভয় ভয় হ্যাঁ, ভয় পেয়েছিলাম। জানি না, আমার মনে হয়েছিল যে আপনি কি জানতে চাইবেন। আদালতেও আপনি এটা পরে এসেছেন, তাই আমার মনে হলো যে বেটার হয় শাড়ি শুধু পরে সমস্যাটা আসি। এটাই হতে পারে যে মানুষ হয়তো আপনাকে চিনতে পারবে না। তাহলে বিচার প্রক্রিয়া শুরু করছি। আপকি আদালতে প্রথম অভিযোগ রাখি সাওয়ন্তের ওপর। আপকি আদালতে আইটেম গার্ল রাখি সাওয়ন্তের উপর অভিযোগ করা হচ্ছে যে পপুলারিটি পাওয়ার জন্য তিনি অশ্লীলতার সাহায্য নিয়েছেন। রাখি, আপনার ছোটবেলার কথা আমি আমার রিসার্চের মাধ্যমে জানতে পেরেছি যে আপনি এখন যেমন দেখতে তেমন দেখতে ছিলেন না। আপনি যথেষ্ট গোলগাল ছিলেন ছোটবেলায়। হ্যাঁ, বেশ মোটা-সোটা ছিলাম। অনেকটাই, মানে অনেক ইনোসেন্ট ছিলাম। আজও আছি। আর কিন্তু সময়ে যত পাল্টায় তখন মানুষকেও পাল্টাতে হয়। আম কিন্তু আমি নাচ ছোটবেলা থেকেই পছন্দ করতাম। যখন আপনার বাবা বলতেন যে পড়াশোনা করো, এইসব করে কোনো লাভ হবে না জীবনে? খুব স্ট্রিক্ট ছিল আমার বাবা। আমার মা অতটা স্ট্রিক্ট ছিল না, আমার বাবা খুব স্ট্রিক্ট ছিল। যখনই আমায় আয়নার সামনে নাচ করতে দেখত, তখনই কখনো চড় মারত, কিংবা অনেক কিছু হয়েছিল আমার সাথে যে আমি বাবাকে দেখলেই, বাবা যদি না থাকতো তাহলে শুরু করে দিতাম নাচ করা। যদি জানতে পারতাম বাবা ডিউটি থেকে আসছে, তাহলে তাহলে আমি আমি খাটের নিচে লুকিয়ে যেতাম। রাখি, যখন আপনি ডান্স করা শুরু করলেন তখন এমন ডান্স করা শুরু করলেন যে কোনো ডিগনিটির পরোয়া করলেন না। আমি এমন কোন নাচ করেছি? আমার মনে হয় যে যা আমি নেচেছি, মানে আজকালকার লেটেস্ট ফ্যাশন, খুব ওয়েস্টার্ন ডান্স আমি করি। আমার মনে হয় যে আ খুব ভালো নাচ করি আমি। আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমাদের দর্শক আছেন এখানে। আর আমার যতগুলো ভিডিও তারা দেখেছেন, তারা খুবই স্টাইলিশ ডান্স করি আমি। রাখি, আমার ডান্স কোরিওগ্রাফাররা আমাকে স্টেপস দেখান। না আপনার কোরিওগ্রাফারের সাথে সমস্যা আছে, না আপনার স্টেপ নিয়ে সমস্যা আছে। আপনি ডান্সের সময় যে পোশাক পরেন, সমস্যা তাতে। এই পুরো বিষয়টা আমাকে দিয়ে করানো হয় স্যার। যেমন কোরিওগ্রাফার আমাকে স্টেপ দেন। কোনো সেক্সি স্টেপ করতে হলে মাফ করবেন, ওনারাই আমায় বলেন যে আপনাকে এরকম করতে হবে, তবেই তো আপনি বিক্রি হবেন, তবেই তো আপনার ভিডিও বিক্রি হবে। আর কস্টিউমের ব্যাপারে বলতে গেলে আমি ডিরেক্টর বা কারুর কলার ধরে বলতে পারব না যে স্যার আমাকে এরকম শর্ট কাপড় কেন দিচ্ছেন? আপনি আমাকে শাড়ি পরে ডান্স করান, আপনি আমায় সালোয়ার কামিজ পরান, উনি বলবেন না আপনি বিক্রি হবেন না, আপনাকে কেউ দেখবেনই না। আমরা ভিডিওতে এত টাকা ঢালছি বা কোনো ফিল্মে এত টাকা ঢালছি, তো আমাদের ভিডিও তো বিক্রি হওয়া উচিত। মানে এটা তো সত্যিই স্যার, আমি এগুলো ফেস করেছি। আমি না চাইলেও এই ধরনের পোশাক আমাকে পরতে হয়। রাখি, দেখুন, এমনটা হতে পারে যে আপনার যে ভিডিওগুলো হয় তাতে হয়তো আপনাকে ডিরেক্টররা বলে দেন, কিন্তু যখন আপনি স্টেজ শো করেন তখন তো অন্তত আপনি ঠিক করেন যে কি জামাকাপড় পরতে হবে। আমি ওই যে কোলাপুরের শোতে যে ঝামেলাটা হয়েছিল, তার আগেও আমি বহু শো করেছি যেটা আমার ১ম গান ছিল। রাখি, আপনার একটা ভিডিওর এই ছবি আছে আমার কাছে। কোন এয়ার হোস্টেস এই জামাকাপড় পরবে একবার বলবেন?
স্যার এটা তো আমার ডিরেক্টর রাহুল সুদ। উনি আমাকে বলেছিলেন যে আমি ভালোভাবেই করে জ্যাকেটের ভিতরে জ্যাকেট পরেছিলাম আর এইভাবে ফটোশুট করছিলাম। তখন উনি বললেন, "ব্যাপারটা জমছে না।" সত্যি বলছি, উনি বলছিলেন, "কিছু দেখা যাচ্ছে না।" আমি বললাম, "হোয়াট ডু ইউ মিন স্যার?" তখন উনি আমাকে বললেন যে, "তোমার জামাটা এভাবে ধরো আর এভাবে একটু টেনে ধরো।" আমি বললাম, "ওকে।" আমি তো আমার ডিরেক্টরের কথা শুনছি। ওনার কথা তো আমাকে শুনতেই হবে। মানে উনি তো আমার ডিরেক্টর। উনি আমাকে বললেন, "এভাবে দেখাও।" আর যখন দেখলাম ছবিটা এরকম হয়ে গেছে, আমি কি করতে পারি এতে স্যার? আপনি বলতে চাইছেন যে আপনি এতটাই ভোলাভালা যে ডাইরেক্টর কি বলেছেন এবং সেটা করার ফলে কি পরিণতি হতে পারে তা আপনার অজানা ছিল। স্যার আমি জানতাম এর কি প্রভাব পড়তে পারে। কারণ এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমিই একমাত্র নই। এর থেকেও বেশি ভালগার আ একটা মুভি আছে, জানি না ওই সিনেমাটার নাম আমার বলা উচিত কিনা। একজন হিরোইন আছেন পুরো নিউড, তার পুরো শরীর ট্যাটুতে ঢাকা। সেটা কি? আমি তো এরকম করিনি। আমার সব ভিডিও দেখে নিন। 'পরদেসিয়া' থেকে 'হোঁঠোं पे ऐसे बात' থেকে 'বুড্ডা মিল গয়া', 'মোহব্বত है মির্চি' কত ভালো ভিডিও, কত মানুষ দেখেন। আমার ছোট কাপড়ের জন্য না, আমার নাচ খুব ভালোবাসেন। আমার এক্সপ্রেশন এর জন্য, আমার ট্যালেন্টের জন্য স্যার। এখানে তো ০.৫ ঘন্টা ধরে স্মুচিং করে স্যার। এরকম অনেক মুভি আছে। সেখানে কেউ বাধা দেয় না। আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। আপনার যে ভিডিওগুলো হয় তাতে আপনার কি মনে হয় একজন মানুষ পুরো পরিবারকে নিয়ে সেসব ভিডিও বসে দেখতে পারবে? স্যার তারা দেখেন। আমার কাছে পারিবারিক মানুষদের ফোন আসে। তাদের হয়তো ৩-৪ টে বাচ্চা আছে। তাদের স্ত্রী আমায় ফোন করে বলেন, "বাবা আপনি কি হট?" মেয়েরা, ছেলেদের কথা ছেড়েই দিন। তাহলে রাখি যদি সবকিছু এতই ঠিকঠাক থাকে তাহলে এমন কেন হয়েছিল? আমি শুনেছিলাম যে আপনি নাকি যখন ফারাহ খানের 'मैं हूं না'তে কাজ করেছিলেন তখন আপনি সেট থেকে ফেরার পথে এমনই ছোট জামাকাপড় পরেছিলেন যে বাড়ি পৌঁছানোর জন্য আপনাকে বোরখা পরতে হয়েছিল। আ যখন আমি ফারাহ খানের সিনেমাটার অডিশন দিয়েছিলাম, তখন উনি আমায় বলেছিলেন যে, "আপনি ছোট কাপড় পরে আসবেন শাহরুখ খানের সিনেমার অডিশনের জন্য।" আর তার আগে আমি কোনো সিনেমা করিনি। তা আমি বাড়ি থেকে বেরোবো কি করে ছোট কাপড় পরে? তাই আমি জানি না আমি তখন কি ভাবলাম। আমি ছোট কাপড় পরে তার উপর একটা বোরখা পরলাম। আমি বাড়ি থেকে নিশ্চিন্তে বেরোতে পারলাম। তারপর আমি অডিশনে গেলাম। অডিশনে ওরা ভয় পেয়ে গেছিল যে, "এই মেয়েটা বোরখা পরে কেন এসছে?" আর ওনারা আমায় বললেন, "না, না আপনি বাড়ি চলে যান।" আমি কিন্তু পুরো কাপড় পরে গেছিলাম। কিন্তু ওরা জানতো না যে আমি শর্ট কাপড় ভেতরে পড়েছিলাম। আমি বললাম, "ক্যামেরা স্টার্ট করুন, আমি অডিশন দিচ্ছি।" ওনারা বললেন যে, "আপনার দরকার নেই, আমরা টিনেজার গার্ল খুঁজছি। যে মিষ্টি দেখতে, মিনি স্কার্ট পরে।" আমি বললাম, "স্যার ক্যামেরা স্টার্ট করুন।" ফারাহ খান ছিলেন, শাহরুখ স্যারও ছিলেন। ওনারা বললেন, "খুব বিরক্ত করছে। চলো অডিশন নিয়ে নাও।" যেই ক্যামেরা স্টার্ট হলো, আমি বোরখা খুলে দিলাম। আপনারা বিশ্বাস করবেন না, আমি আইব্রো করিনি, ভ্যাক্স করিনি। আমার ফ্লাইটের টিকিট চলে এলো, আমাকে যেতে হলো। শুধুমাত্র ছোট কাপড়ের জন্য। তারা আমায় সিলেক্ট করেছিল। আর পুরো সিনেমাটাতে এমনিতেই আমার বড় রোল ছিল। কিন্তু শাহরুখ খান স্যারের ফাইটিং সিনের জন্য আমার রোলটাই বাদ গেল। শুধু শর্ট ড্রেসটাই দেখা গেল। আপনি বলতে চাইছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার মতো মেয়েদের যদি কাজ পেতে হয় তাহলে শর্ট ড্রেস না পরলে তারা কাজ পাবেন না? আমার ৫ বা ৬ বছর হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে। আমি একটু উন্নতির মুখ দেখেছি এখন। কারণ ৪ বছর ধরে আমি এত স্ট্রাগল করেছি, প্রত্যেকের অফিসে গেছি, ছবি দিয়েছি, অডিশন দিচ্ছি। মানুষ আমায় নোংরা, নোংরা কথা বলে, আমাকে ফেস করতে হয়। চোখের জল নিয়ে বাড়ি ফিরে আসি। আমাকে মা মাথায় হাত বুলিয়ে বলে যে, "কোনো ব্যাপার না। একদিন দেখবি ঠিক খুব ভালো কাজ পেয়ে যাবি।" যদিও আমি কোনো বড় হিরোইনের কাজ পাইনি, কারণ আমি কোনো খারাপ কাজ করিনি। সেইজন্য আমি সেটা পাইনি। কিন্তু আমি স্ট্রাগল করে এসেছি, ভিডিও দিয়ে শুরু করেছি, আইটেম নাম্বার দিয়ে শুরু করেছি। কিন্তু আমাকে সবাই ক্ষমা করে দেবেন এটা বলছি যে আমি কারুর বিছানা গরম করিনি। আমি ছোট কাপড় পরেছি, আমি সবার সামনে এসেছি। হ্যাঁ, এটা সত্যি। আমার এই কথাটা সবার সামনে বলতে কোনো লজ্জা নেই। আপনি বলছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অফার আসে, তার মানে কাস্টিং কাউচের অফার যদি আসে তাহলে ভালো চরিত্র পেতে হলে আপনাকে এসব করতে হবে। এটা সত্যি। বড়, বড় ডিরেক্টররা, বড়, বড় প্রোডিউসাররা এরকম করেন না। কিন্তু কিছু মানুষ আছে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে খারাপ করে দিয়েছে, ইন্ডাস্ট্রিটাকে বদনাম করে দিয়েছে। মানে এমন কোনো লোক আছে, অ্যাক্টরও আছে। স্যার আপনার চ্যানেলে দেখানো হয়েছিল ওই কাস্টিং কাউচের ব্যাপারে। এমন কিছু মানুষ আছে যারা প্রত্যেকটা মেয়েরা কত দূর থেকে আসে নিজের স্বপ্ন নিয়ে হিরোইন বা আইটেম গার্ল হতে। তো সেখানে তাদের মিসইউজ করা হয়। এরকম কিছু খারাপ ডিরেক্টর, প্রোডিউসার আছে যাদের মনে হয় ওদের অ্যাক্টিং দরকার নেই, ডান্স দেখার দরকার নেই। ওরা বলে স্কিন টেস্ট নিয়ে নেব। আর স্কিন টেস্ট মানে স্ক্রিন টেস্টও নয়, স্কিন টেস্ট। এটা আবার কি?
মেয়েরা আসে নিজেদের স্বপ্ন নিয়ে, কাজ দাও আমাদের। আমি খুব ট্যালেন্টেড। ওরা বলে যে ট্যালেন্ট আছে তো খুব ভালো কথা, পরে অডিয়েন্সরা দেখবে। আমরা তো আপাতত ট্যালেন্ট দেখি আপনার। কিন্তু রাখি, আপনি সব দোষ ওনাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, কিন্তু এদিকে মেয়েরাও যে ধরনের কাজ করেন, যে ধরনের ছবি দেখান বা যে ধরনের মেয়েদের বাধ্য করা হয় স্যার। মেয়েগুলো যখন গ্রাম থেকে আসে তখন কত সরল সাদাসিধে দুটো বেনু নিয়ে সালোয়ারের ছবি হয়ে যায়, বম্বেতে এসে গিয়ে চেঞ্জ হয়ে যায়, শর্ট ড্রেস। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটাই হয়। রাখি, এখানে যারা বসে আছেন এই অডিয়েন্সের মধ্যে মেয়েদের জিজ্ঞেস করি যে এনাদের কি মনে হয় কোন জিনিসটা বেশি ভালগার? যাদের যাদের অশালীন মনে হয় তারা একটু হাতটা তুলুন। রাখি, এনারাই জনতা, এনারাই বেছে নেন যে কোনটা সত্যি কোনটা স্যার মিথ্যে। এটা ভুল। স্যার আমার ভিডিও সবাই দেখে, আমার ছবি সবাই চায়। এটা ভুল। পলিটিক্স করছেন। আপনি কি জানেন বেনারসে যারা শাড়ি বানান, যারা ওখানকার ট্রেডার, ওনারা আপনার জন্য শাড়ি পাঠিয়েছিলেন? মাই গড, আমি জানতাম ওখানকার না। পেপারে ছাপা হয়েছিল যে আমরা শাড়ি জোগাড় করেছি এবং এই শাড়িগুলো রাখি সাওয়ান্তকে পাঠাবো যাতে উনি অন্তত পুরো জামা কাপড় পরতে পারেন। দেখুন স্যার, আমি এরকম সিনেমা করতে চাই। সঞ্জয় লীলা বানসালির যদি সাইন করান তাহলে আমাকে শাড়ি পরাবেন। উনি আমাকে কখনোই শর্ট ড্রেস পরাবেন না। স্যার প্রতিটা ডিরেক্টর আলাদা আলাদা হয়। এবার যদি ধরুন আমি মহেশ ভাটের কোনো সিনেমা করছি, আপনি কি ভাবছেন উনি আমায় কি পোশাক পরাবেন? মানে আপনি আজ অব্দি এরকম ডিরেক্টর আমি পাননি সত্যি যিনি পাইনি স্যার। সত্যি সত্যি বলছি, আমি আজ অব্দি এমন কোনো ডিরেক্টর পাইনি যে আমাকে বলেছে যে তুমি শাড়ি পরো আর আমি তোমায় সিনেমায় নিচ্ছি, এটাই পরো। না, আমি যে আঁখিয়ান আমারও গানটা করেছি, কত সুন্দর ছিল আঁখিয়ান আমার। আপনারা বিশ্বাস করুন, আমাকে প্রীতিশ নন্দী স্যার, আমি বললাম স্যার কস্টিউম কোথায়, কারণ আমি হ্যাঙ্গারে দুটো টু পিস দেখতে পাচ্ছি। আমি ভয়ে জিজ্ঞেস করলাম স্যার এটা আমি কি করে পরবো, কিন্তু আমাকে পড়তে হলো কারণ গানটা খুবই ভালো ছিল। আর আমি যদি সেটা না পড়তাম তাহলে অন্য কেউ পড়তো, আমি কেন নিজের কাজ ছাড়বো? কিন্তু ভালগারিটি তো আপনার গানে আর আপনার নাচে রয়েছেই, আর আপনি পপুলারিটি পাওয়ার জন্য ভালগারিটিকে প্রতিনিয়ত ব্যবহার আমি করেছেন। এই কথাটা মানছি যে আমি হয়তো খুব শর্ট ড্রেস পরি, কিন্তু এটা কথা দিচ্ছি যে এত শর্ট পরবো না। এটা আপনি দর্শকদের সামনে কথা দিচ্ছেন? হ্যাঁ। রাখি, আপনি যে ধরনের জামাকাপড় পরেছেন সেই নিয়ে যে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছেন, যা বিবাদের সৃষ্টি হয়েছে, লোকেরা যে কথাবার্তা বলেন সেই নিয়ে আমার কাছে অনেক অভিযোগ রয়েছে। কিন্তু আমাদের একটা ব্রেক নিয়ে নিতে হবে, আর ব্রেকের পর ফিরে এসে আমরা রাখি সাওয়ান্তকে জিজ্ঞেস করব সেই কন্ট্রোভার্সির বিষয়ে যেগুলো তার নাচের সাথে, ওনার পোশাকের সাথে আর আইটেম সঙ্গের সাথে জড়িত। আপকে আদালতে আজ অভিযোগ এবং প্রশ্নোত্তরের ঘেরাটোপে রয়েছেন স্বনামধন্য আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। আপকে আদালতে পরবর্তী অভিযোগ রাখি সাওয়ান্তের উপর। আপকি আদালতে আইটেম গার্ল রাখি সাওয়ান্তের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি খবরের শীর্ষে থাকার জন্য প্রচুর বিতর্ক তৈরি করেন। রাখি, আপনার বিষয়ে এটা বারবার বলা হচ্ছে যে আপনি জেনে শুনেই খবরের শীর্ষে থাকার জন্য আর পাবলিসিটি পাওয়ার জন্য নিজেই কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন। তাই জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনাকে মির্চি সাওয়ান্ত বলা হয়। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনার ভাই একটা ফিল্ম বানালেন, সেই ফিল্মে আপনার একটা ডান্স ছিল, সেই ডান্সে আপনি যে ড্রেসটা পরেছিলেন সেটাতে পয়সা লাগানো ছিল। আর শিবসেনার লোকেরা বলেছিল যে অন্তত এই ধরনের অপমান আমাদের জাতীয় প্রতীকের হওয়া উচিত নয়। বম্বেতে এত বিয়ের বার আছে, সেখানে পয়সা ওড়ানো হয়, তখন অপমান হয় না? আমি তো পয়সাগুলো, একটা পুরো কস্টিউম আছে, যেই কস্টিউমের ওপর আমার ভাই পয়সাগুলোকে আটকে দিয়েছিল, কারণ ফিল্মের নাম ছিল হট মানি। আপনাকে নিয়ে ভিডিও বানানো হোক অথবা ফিল্ম বানানো হোক, হট শব্দটা থাকবেই থাকবে। ভাই ফিল্ম বানালেন, সেটার নামও হট মানি। বিশেষ করুন আমি পুরো দিন সেই কস্টিউমটা পরে দাঁড়িয়েছিলাম, আর এক একটা পয়সা খুলে পড়ে যাচ্ছিল, কিন্তু আমি কস্টিউমে আবার আটকানোর চেষ্টা করছিলাম, কারণ আমি জানি এরকম হওয়া উচিত নয়, কিন্তু এখন সেটা সেন্সারে কেটে গেছে, ওটা ফিল্মে দেখানো হবে না। আপনার ওই সিনটা তো সেন্সার কেটে দিল, আর আপনি যে শোগুলো করেন সেটা বম্বের পুলিশ কেটে দিল। আপনি যখনই কোনো শো করতে যান তখন মহারাষ্ট্র পুলিশ সেটা বন্ধ করে দেয়।
এটা একদম ভুল কথা। ওনারা যা করেছেন মহারাষ্ট্র পুলিশের উপর আমি খুব রেগে আছি। কারণ দেখুন পারফরমেন্স করাটা আমার কনস্টিটিউশনাল রাইট। পুলিশের আমার প্রতি এই ধরনের ব্যবহার করা পুরোপুরি আনকনস্টিটিউশনাল। দেখুন রাখি, এই বিষয়টা সর্বপ্রথম শুরু হয় কোলহাপুরে, যেখানে আপনি একটা শো করলেন। এই বিষয়ে এটা বলা হয়েছিল যে আপনি এতটাই কম জামা কাপড় পরেছিলেন যেটা দৃষ্টিকটু লাগছিল। আমার মনে হয় না দৃষ্টিকটু লাগার মতন এমন কিছু পড়েছিলাম। ওই কোলাপুরের শোটার কিছু ক্লিপিং আমার কাছে আছে। আপনি যদি সেটা একবার দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যেটা পড়েছিলেন আমি শুধু সেটা একটু ডিপ কতটা। নেক পড়েছিলাম। আমি সেটা আপনাকে অর্গানাইজাররাই বানিয়ে দিয়েছিল। এটা অল্প ডিপ ছিল না, দেখুন কতটা ডিপ ছিল। I can't hear you. Scream for Rocky Sawant, come on! All the best, everyone. And Rocky Sawant loves you a lot because I love you. Take care. স্যার, এবার এটাকে কি করে ডিফেন্ড করবেন, কারণ এটা তো অতিরিক্ত ডিপ। স্যার কারণ ক্যামেরাটা এমন করে দেখানো হয়েছে, জুম করা হয়েছে। জেনে শুনে জুমটা ওখানেই করা হয়েছে। আমি বলতে চাইছি যে আমি ওখানেই পারফর্ম করছি আর আমার অডিয়েন্স আছে ওখানে। কিছু তো ওখান থেকে অডিয়েন্সরা কিছুই দেখতে পাবে না, কারণ আমি ওখানে নাচছি আর দূর থেকে ওনারা আমাকে একটুখানি দেখতে পাচ্ছে। হ্যাঁ, ওখানে রাখি সাওয়ান্ত নাচছে, মানে স্টেজ আর আপনার অডিয়েন্সের অডিয়েন্স বুঝতে দূরত্ব। পারবেন না সেটা না হয় বোঝা গেল, কিন্তু আপনি যখন রেডি হচ্ছিলেন তখন তো আপনি দেখে বুঝতে পেরেছিলেন। আমি মানছি বিষয়টা। প্রথমেই আমি বলেছিলাম একটু ডিপ নেক ছিল, কিন্তু আমি আবারও বলছি কস্টিউমটা আমি বানাইনি। যেই ব্র্যান্ডকে হেবার্ট 5000কে আমি প্রেজেন্ট করছিলাম, তো ওনারা লেহেঙ্গা, জ্যাকেট, মানে একসাথে একটা গানে 3টে কস্টিউম চেঞ্জ করার ছিল। হেবার্ট 5000 এর স্কার্ট, জ্যাকেট আর ওইটা ওনারা বারবার এই কস্টিউমটাই রেখেছিলেন। তাই আমি বলেছিলাম ঠিক আছে, অডিয়েন্স অনেকটাই দূরে আছে, কাছাকাছি ছিল না। রাখি যতটা আমার কখনো এখানে আপনাকে ডাইরেক্টর জামা কাপড় দেন, কখনো আপনার ভাই পয়সা চিপকে দেন, কখনো অর্গানাইজারে জামা কাপড় দিয়ে দেন, তো আপনার কোনো দোষ নেই। দেখুন আমি খুব ইনোসেন্ট, আমার কোনো দোষ নেই। আমাকে যা দেওয়া হয় আমি তাই পরে নিই। তাহলে যখন আপনাকে যা পোশাক দেওয়া হয় আপনি পরে নেন, তখন পুলিশ যখন বাধা দেয় তখন আপনার আপত্তি কিসের? নাসিকে আপনার শোয়ের সময় শুধুমাত্র একটি কারণে মারপিট ঝগড়াঝাটি হয়ে গেছিল, কারণ ওই শোয়ে অশালীনতা ছিল, ভালগারিটি ছিল। না স্যার, এটা আমি একদম মানতে পারবো না। কারণ ওখানে এমন কিছু হয়েছিল যে আমার শোটা ছিল 2 ঘন্টার, আর অডিয়েন্স আমার নাচের পারফরমেন্সের পর চিৎকার করছিল, আমরা আরো চাই, আরো দেখতে চাই, এভাবে। আর ওখানকার অর্গানাইজাররা পুলিশের পারমিশন পায়নি, কারণ কোর্টের রুল ছিল সেটা আমাদের মানতে হতো। 2 ঘন্টার বেশি পারফর্ম করতে পারবো না। অডিয়েন্স বলেই যাচ্ছিল উই ওয়ান্ট মোর। এবার অডিয়েন্স এত দাম দিয়ে 2-3 হাজার টাকা খরচা করে টিকিট নিয়েছে, আমার এত ফ্যান ফলোয়ার, প্রথমবার 35 থেকে 40 হাজার অডিয়েন্স শুধু আমার শো দেখতে এসেছিল, একে অপরের উপর পড়ে যাচ্ছিল। যদি একটুখানি রাখিকে দেখা যায়, বুঝেছেন স্যার, তারা নিজেদের মধ্যে মারপিট করছে, পুলিশ এসে কি করে সামলাবে? এবার ওখানে যদি ঝগড়া হয়ে যায়, মানে পুলিশের সাথে লড়াই হয় আর পুরো বিষয়টা এসে দাঁড়ায় আমার স্কার্টের ওপর, যে রাখি সাওয়ান্তের জন্য ঝগড়া হচ্ছে। ওনার শো এক্ষুনি বন্ধ করুন। দেখুন, পুলিশের কাজ হলো প্রোটেকশন দেওয়া, আমাকেও আর অডিয়েন্সেরও, মানে যারা আমার শো আপনি দেখতে আসে। অডিয়েন্সকে প্রভোক করবেন আর তাতে ঝামেলা হলে পুলিশ আপনাকে প্রোটেকশন দেবে? স্যার আমি কাউকে উত্তেজিত করিনি, আমি তো শুধু পারফর্ম করছিলাম। দেখুন, মানুষ আমাকে যে চেনে আমার নাচের জন্য, আমার এক্সপ্রেশনের জন্য। যদি রাখি সাওয়ান্তকে নিজের শোতে ডাকেন, তো রাখি সাওয়ান্ত কি ভজন গাইবে? স্যার দেখুন, আমাকে বুক করা হয়েছে আইটেম গার্ল হিসেবে, সবাই আমাকে এভাবেই চেনে। আপনি তাকে শোতে ডেকেছেন, তো অফকোর্স আমি একটা স্যার আমি 15 মিনিটের পারফর্ম করি, সেটাও একদমে, আমি একটানা নেচে যাই। তখন তো আমার খেয়াল থাকে না আমি ঝুঁকলে ক্যামেরা কোথায় জুম করছে, আমি তো মন দিয়ে পারফর্ম করি। এই জন্যে কারণ পুলিশের এটা মনে হয় যে আপনি এই জাতীয় ডান্সের। পুলিশের মনে হয় আমি খুব হট, তাই যদি মনে হয় তাহলে ওনারা আমাকেও প্রোটেক্ট করুন, পাবলিককেও প্রোটেক্ট করুন। তার মানে এটা নয় যে আমার শো বন্ধ করে দেবেন। পাবলিককে প্রোটেক্ট করার জন্যই আপনার শো বন্ধ করা হচ্ছে। এরকমটা নয় স্যার,
আমি 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 বলে দিচ্ছি যে আমি এটা লিখেও দিতে পারি কোর্টেও, যে আমি যখনই পারফর্ম করব তখন ছোট কাপড় পরবো না, পুরো কাপড় পরে থাকবো। কিন্তু অশালীনতা এবং ভালগারিটি শুধুমাত্র আপনার শোতেই কেন হয়? না স্যার, আমার তো এরকম কিছু মনে হয় না, অডিয়েন্সেরও মনে হচ্ছে না। আসুন তাহলে অডিয়েন্সের কাছে যাই, দেখি তারা আপনার কাছে কোনো প্রশ্ন করতে চান কিনা আপনার ভালগারিটির ব্যাপারে আর এইসব শোয়ের ব্যাপারে। হ্যাঁ বলুন। কল্পনা চাওলা, মেধা পাটকর, অরুন্ধতী রয় ভারতীয় মহিলাদের ছবিটাকে পুরো পৃথিবীর সামনে একটা নতুন পরিচয় দিয়েছে, আর সেখানে আপনার এই গান এবং নাচ সেই ছবিটাকে নষ্ট করার চেষ্টা করেছে। এতে আপনার কতটা দোষ আছে আপনার বলে মনে হয়? আমিও তো একটা নতুন ট্রেন্ড আনছি, না মানে আমি বলতে আমিও তো চাইছি নতুন না, নতুন কিছু দেখানোর না না চেষ্টা করছি। সেটা নয়। নাকি আপনার কি মনে হচ্ছে আপনি দেশের নাম উজ্জ্বল করছেন? আমি তো কিছু করিনি, মানুষ যদি আমাকে হট মনে করে তো আমি কি করব? রাখি শুধু এখানেই নয়, আমি খবর পেয়েছি যে আপনাকে দুবাইতেও ব্যান করা হয়েছে, ওখানেও আপনার পারফরমেন্স বন্ধ করা হয়েছে। দুবাইতে আমি পারফর্ম করছিলাম, আর একটা মানুষের এত সাহস যে আমার পারফরমেন্সের মাঝখানে এসে আমার গায়ে হাত দেয়, তখন আমি একটা থাপ্পড় মারি, পরের দিন আমি ব্ল্যাকলিস্ট হয়ে যাই। আমি ভারতীয় মেয়ে, আপনাদের এখানে পারফর্ম করতে এসেছি, আপনি স্টেজে উঠে আমার গায়ে হাত কি করে দিতে পারেন? আমি থাপ্পড় মেরে দিয়েছি, আমি ব্ল্যাকলিস্টেড হয়েছি তো হয়েছি। আপনি বলছেন যে কিন্তু আপনি তারপর ওনারা আমাকে বারবার ডেকেছেন শো করার জন্য, কারোর সাহস হয়নি আমার গায়ে হাত দেওয়ার। রাখি, একদিকে তো আপনি বলছেন যে কেউ আপনার গায়েতে হাত দিয়েছিল আর আপনি তাকে থাপ্পড় মেরেছিলেন, আর আমার কাছে এমন ক্লিপ আছে যে কেউ আপনাকে কিস করছে এবং আপনি তাকে কিস করছেন, তখন আপনার থাপ্পড় তো চোখে পড়েনি। আমরা এখন একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর ফেরত এসে এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, আপনাকে সেই ছবিগুলো দেখাবো যেখানে জানা যাবে যে আপনি কি করেছিলেন আর স্যার, মিকা কি সত্যি আমি করেছিল। আপনাকে খুব পছন্দ করি, খুব সম্মান করি, তাই আপনার শোতে আমি এসেছি। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর রাখি সাওয়ান্তের ওপর জনতার অভিযোগের আর এক প্রশ্ন চলবে। আপকে আদালতে আজ আমরা মামলা চালাচ্ছি, জনতার প্রশ্নের উত্তর খুঁজে বার করছি আইটেম গার্ল রাখি সাওয়ান্তের থেকে। আপকে আদালতে রাখি সাওয়ান্তের ওপর পরবর্তী অভিযোগ। আপকি আদালতে আইটেম গার্ল রাখি সাওয়ান্তের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি পাবলিসিটির জন্য স্টান্ট বা ভোজবাজির সাহায্য নেন। রাখি, যে ঘটনার কথা আপনি বলে চলেছেন আর যেখানে আপনি বলেছেন যে মিকা আপনাকে কিস করেছিল, সেই বিষয়ে বারবার এটা বলা হয় যে আপনি এই ঘটনাকে শুধুমাত্র একটা স্টান্ট হিসেবে ব্যবহার করেছিলেন পপুলারিটির জন্য। আমি একজন বন্ধু হিসেবে গেছিলাম, আর তার গালে একটা কিস করেছিলাম, যেটাকে ব্লেসিং কিস বলে, যেরকম মা তার মেয়েকে বা বাবা তার ছেলেকে করে ব্লেসিং কিস। এখানে আমি নিজের বন্ধুকে ব্লেসিং কিস করেছিলাম, আর কেকও খাইয়েছিলাম। আমার আমার মনে কোনো খারাপ ভাবনা ছিল না, আর আমি যা করেছি সেটা আমার বন্ধু হিসেবে বা আমার ভাই হিসেবে আমি সেটাই করেছি। কিন্তু যা সে করেছিল সেটা খুব খুব খারাপ করেছিল। রাখি এটা দেখুন, একদম ঠিক হয়নি। শুনুন, খুব একটা খারাপ কাজ করেছিল আমার সাথে। একবার দেখি আপনি কি করেছিলেন, আপনি কিভাবে কেক খাইয়েছিলেন, আপনি কিভাবে কিস করেছিলেন, তারপর কি ঘটেছিল পুরোটা একবার দেখে নি। রাখি, যেভাবে আপনি মিকার মুখে কেক মাখিয়েছিলেন, এটা কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে, খুব কাছাকাছি বন্ধুর সাথেই হয়ে থাকে, এটাই এরকম স্বাভাবিক। তো নয় প্রথম দেখা হচ্ছে। প্রথমবার যাদের সঙ্গে দেখা হয় তাকে আমি এরকম কেক টেক খাওয়াই না। অনেকবার দেখা হয়েছে আমাদের। আর ওর জন্মদিন আমরা তো সেলিব্রেট করছিলাম সেদিন। আর সেও তো, আমি তো কেকই খাওয়াচ্ছিলাম। আমার হাতটা ধরলো, আমার রাগ হলো, আমি মুখে কেক মাখিয়ে দিলাম। তাই তোমার জন্মদিন আজ। আমি জানতাম না যে ও খুব খারাপ কাজ আমার সাথে সেদিন করেছিল। আমি খুব দুঃখিত, কারণ আমাকেও আমার সিনেমা, মানে আমি যতই শর্ট ড্রেস পরি, আমি আইটেম গার্ল হতে পারি। আমি যদি দেহ দেখাই, এটার মানে এটা নয় যে কোনো মানুষ আমার সুযোগ নেবে, আমার সাথে খারাপ কাজ করতে পারে। তাই আমার মনে হয় আমি যে প্রতিবাদটা করেছি একদম ঠিক করেছি।
রাখি, আপনি এরকম একটা পরিস্থিতি তৈরি করেছেন, এরকম প্রভোকেশন সৃষ্টি করেছেন, নিজে এমন একটা ইমেজ বানিয়ে ফেলেছেন, তাতে যদি এরকম ঘটনা ঘটে সেটাকে কি অত্যাচার বলা যায়? না মানে আমার ইমেজ, মানে আমার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আমি যে ডান্স করেছি সেগুলো তো, এটা আমার কাজ। কোনো মানুষের এটা সাহস হতে পারে না আমার সাথে এরকম করার, শুধুমাত্র আমি শর্ট ড্রেস পরে বলে, আমার শুধুমাত্র জীবিকা অর্জনের পথ এটা বলে কেউ আমার সুযোগ নেবে? কখনো না। কারোর কোনো সাহস হতে পারে না যে কোনো 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 পুরুষের, যে কোনো মেয়ে শাড়ি পরুক বা অন্য কোনো পোশাক বা শর্ট ড্রেসে থাকুক, কারোর এই এই সাহস হতে পারে না যে তার সুযোগ নেবে। রাখি, ওই পার্টিতে অনেক বড় বড় গায়ক গায়িকারা ছিলেন, সুনিধি চৌহান ওখানে ছিলেন এবং সবাইকার বক্তব্য আমি দেখেছি। সুনিধি বলেছিলেন যে প্রথমে রাখি কিস করেছিল, রাখি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, মিকাকে ইনভাইট করেছিল কিস সুনিধি করার জন্য। চৌহান একদম ভুল কথা বলেছেন। সেটা আমার মনে হয় যে মনে হয় মিকা কোনো প্ল্যান করেছিল ভিডিওর, কোনো ভুল স্টেটমেন্ট দিয়েছেন তাই। কারণ যেই দিন মানে পরের দিন উনি বক্তব্য তো পেশ করলেন। শেফালি জারিওয়ালা বলেছিলেন, হারমিত বলেছিলেন, ওনার হাজব্যান্ড সুনিধির। তার পরের দিন সব খবরের কাগজে সত্যি কথাটা বেরিয়ে পড়ল। সত্যি গল্পটা বেরোলো যে ও আমাকে জোর করে কিস করেছিল, ৩ জন দাঁড়িয়ে হাসছিল। ওরা মজা দেখছিলেন যে একটা মেয়েকে জোর করে কেউ কিস করছে। ওদের ৩ জনের বিষয়টাই সবারকার কাছে ফাঁস হয়ে গেল, ওরা নিজেরা ভুল বুঝতে পারল। দুবাইতে এরকম ঘটনা ঘটেছিল, তখন আপনি থাপ্পড় মেরে দিয়েছিলেন। এই পার্টিতে তো আপনার থাপ্পড় দেখতে পেলাম না। আপনি একদম ঠিক বলছেন স্যার। এটার উত্তর আমি অবশ্যই দিতে চাই। প্রথমত যখন আমি আমার বন্ধুর সাথে মিকার আলাপ করাচ্ছিলাম তখন ও মানে ওই আলাপ করানোর সময় হয় না? ও আমাকে হঠাৎ করে ধরল। যখন কোনো মানুষ কোনো মহিলার এখানটা জোর করে ধরে নেয় তখন সে দুর্বল হয়ে পড়ে। কিচ্ছু বুঝতে পারে না। যখন জোর করে এভাবে ছাড়ানোর চেষ্টা করে তাহলে তার ঘাড় মটকে যেতে পারে। আমি কোনো ফিলোসোফার নই বা সায়েন্টিস্ট নই। কিন্তু সেই মুহূর্তে আমি অনুভব করেছিলাম। আমি মানে আমাকে একবার যখন এরকম করে তখন আমি অনুভব করি। আবার একইভাবে আমাকে ধরে নেয়। তখন মিডিয়া আমার সামনে, আমার বন্ধু, আমার ভাই, তখন আমি কি রিঅ্যাক্ট করব বুঝতে পারছিলাম না। আমি ভয় পেয়ে গেছিলাম কারণ আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ও এরকম করতে পারে। তখন আমি ভয় পেয়ে গিয়ে মুখে জোরে মারি আর ভয় পেয়ে গিয়ে ওখান থেকে চলে যাই। স্যার, কিন্তু যদি আবার মিকার সঙ্গে দেখা হয় তাহলে আমি এমন থাপ্পড় মারব যে সারা জীবনে ও কিস করাই ভুলে যাবে। এমন থাপ্পড় দেবো ও সারা জীবন মনে রাখবে। একটা মেয়ের সম্মান তার নিজের হাতেই থেকে থাকে, আর পৃথিবীটাকে কোন চোখে সে দেখছে সেটাও তার উপর নির্ভর করে। তো আপনি এই পার্টিতে যেরকম জামাকাপড় পরেছিলেন এবং যেভাবে আপনি এগিয়ে যাচ্ছিলেন, আপনার কি তাতে এটা মনে হয় না যে আপনি নিজেই মেকাকে প্রভোক করেছিলেন এই জাতীয় কাজ করার জন্য? আপনারও তো অবদান ছিল, তাই না? আমি পার্সোনাল লাইফেও আপনার মতোই জামাকাপড় পরি। আমি সিদ্ধিবিনায়ক যাই। আমার মা-বাবা আছেন, আমার ভাই-বোনরা আছে। সেদিন যখন গেছিলাম একজন বন্ধু হিসেবে গেছিলাম। তাই না? একজন বন্ধু। কিন্তু আমি এটা জানতাম না যে আমার বন্ধু আমার সাথে এত খারাপ একটা কাজ রাখি, করবে। উনি যেটা বলতে ভাবতেও চাইছেন পারিনি। সেটা হলো মিকা যেটা করেছে সেটা ভুল করেছে, ওর শাস্তি পাওয়া উচিত, সেটাও ঠিক। কিন্তু বলা হচ্ছে ওই ক্ষেত্রে আপনারও ভুল ছিল, যদিও কম ছিল। কিন্তু যেভাবে আপনি গিয়েছিলেন, যেরকম আপনি ড্রেস পরেছিলেন, আপনার যা ব্যবহার ছিল, তাতে আপনার সেই ব্যবহারের ওপর কি কোনো অনুশোচনা হয়? না ম্যাম, আমার কোনো অনুশোচনা নেই যে আমি শর্ট কাপড় পরেছিলাম বা ধরে নিন কেক খাইয়েছিলাম বা আপনার জামা কাপড়টা সবার থেকে আলাদা ছিল, আর আপনিই সব থেকে বেশি মেকার ওখানে সঙ্গে বোধহয় ছিলেন। একজন বা বেশ অনেকজন ছিল যারা শুধু বিকিনি টপ পরেছিল আর নিচে জিন্স পরেছিল। তাদের তো ভিডিও এখানে দেখানোই হয়নি। কারণ ঘটনাটা আমার সাথে হয়, তাই দেখানো হয়েছিল। ওখানে ওখানে আরো অনেক মেয়ে ছিল কিন্তু তাদের কিছু যায় আসে না। হ্যাঁ, আমার ব্যাক ওপেন ছিল কারণ ওইরকম কস্টিউম মার্কেটে পাওয়া যায়। আমি আমার বাড়িতে ওটা তৈরি করিনি। আর ওই কস্টিউমটা না কোনো ডিজাইনার আমার জন্য বানিয়েছিলেন। তাই ওটা পরেছিলাম। রাখি, মার্কেটে তো এমনিতে অনেক কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু ওটা পরেছিলেন আপনি। স্যার, আমি আপনাকে খুব রেসপেক্ট করি। আমি আপনার খুব বড় ফ্যান স্যার। স্যার প্লিজ, আপনি যদি আমার পাশে না থাকেন তাহলে কে থাকবে? রাখি, আপনি বলছেন যে আপনি কোনো রকম কন্ট্রোভার্সি তৈরি করেন না, কিন্তু আমার কাছে সেই বক্তব্যগুলো আছে যাতে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটা নিয়ে অভিযোগ রয়েছে আমার কাছে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর জানতে চাইবো রাখি সাওয়ান্তের থেকে ওনার উত্তেজনা সৃষ্টির বক্তব্যগুলোর বিষয়ে। আপকে আদালতে আজ আমরা জনতার তরফ থেকে বিচার প্রক্রিয়া চালাচ্ছি আইটেম গার্ল রাখি সাওয়ান্তের ওপর। আপকে আদালতে পরবর্তী অভিযোগ রাখি সাওয়ান্তের ওপর।
আপকি আদালতে আইটেম গার্ল রাখি সাওয়ান্তের ওপর অভিযোগ হলো যে ইনি বিশেষ ভাবনা চিন্তা না করেই নিজের বক্তব্য রাখেন। রাখি, এরকম আপনার অনেক বয়ান রয়েছে যেগুলোর বিষয়ে এটা বলা হয় যে আপনি শুধু পাবলিসিটি পাওয়ার জন্য এই কথাগুলো বলেছিলেন, পেপারে গরম গরম খবর ছাপার জন্য। যেমন যখন কাজরারে গানটা এসেছিল তখন আপনি বলেছিলেন ঐশ্বর্যা কেন, আমার থাকা উচিত ছিল ওখানে। স্যার অবশ্যই উচিত ছিল, কিন্তু ঐশ্বর্যা রায় মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ড হোয়াট এভার, তিনি পুরোপুরি হিরোইন মেটেরিয়াল। ওনাকে ওইরকম আইটেম গার্ল ওনাকে ওনাকে মানায় না। ওটা আমার কাজ। ওইরকম অ্যাক্টিভিটি ওটা আমার কাজ স্যার। স্যার যদি ওই গানটায় আমি থাকতাম তাহলে গানটা আরো ভালো হতো। অমিতাভ বচ্চন স্যার আর অভিষেক বচ্চন। আপনি বলেছিলেন যে আমার হাইট যদি আরেকটু বেশি হতো তাহলে আমি সুস্মিতা সেনের জন্য বিপজ্জনক হয়ে যেতাম। না, সুস্মিতা সেনের কোনো তুলনা হয় না, কারণ খুব ট্যালেন্টেড উনি, খুবই ভালো মানুষ, সেরকম কিছু না। হয়তো ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, এমনি। আমিও তো মানুষ স্যার। কিন্তু যখন আপনার অ্যালবাম রিলিজ হয়েছিল বুদ্ধা মিল গয়া, তখন আপনি বলেছিলেন যে আমি বুড়ো লোকেদের সাথে বন্ধুত্ব করা বেশি পছন্দ করি। আমি এটার জন্য বলতে চাই যে আজ যেখানেই যাই ভিডিও হোক না কেন, ইয়াং মানে ওই যখন আমাকে গানটা শোনানো হয় ম্যায় ক্যা করু রাম মুঝে বুদ্ধা মিল গয়া, তখন আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি ভাবলাম যে একটা ভিডিও তো হোক। আই এম সরি, এখানে সবাই ইয়াং আছেন যদিও। আই এম সরি, আমার মনে হয়েছিল যে একটা ভিডিও তো হোক, হায় ম্যায় ক্যা করু রাম মুঝে বুদ্ধা মিল গয়া, তাহলে সব বয়স্করা ভাবে ওয়াও দিস ইজ দ্য সং ফর মি। সেই জন্য এই বক্তব্যটা আমি মন থেকে বলেছিলাম। আর আমি সত্যি বলছি, আমি খুব মন খুলে কথা বলি। আমার কথায় কোনো পলিটিক্স থাকে না, কোনো রাজনীতি থাকে না। আমি যা বলি মন থেকে বলি। কিন্তু শুধু এটাই হয় যে আপনার বক্তব্যগুলো উত্তেজনা ছড়িয়ে দেয়। না, সেরকম নয়। আসলে মানুষ ভাবে যে এই মেয়েটা যা বলে সত্যি কথা বলে। তাই মানুষ এটাকে হেডলাইন করে দেয়। সব চ্যানেলে হেডলাইন হয়ে যায়। দ্যাটস গুড। সবাই পছন্দ করছে। তাহলে তাদেরই জিজ্ঞেস করি যে আপনার বক্তব্যগুলো তাদের কত পছন্দ। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন সেখানে পাবলিসিটি পাওয়ার জন্য মানুষেরা সবকিছু করতে রাজি থাকে, ওকে? সেটা মানে মিকার ঘটনাই হোক বা অন্য যে কোনো ঘটনা। আপনি এটা কেন বলছেন না যে এই ঘটনাগুলো থেকে আপনি এতটাই পাবলিসিটি পেয়েছেন যে যারা আপনাকে চিনতেন না তারাও আজ আপনাকে চেনেন? তার মানে আপনি এই সুযোগের পুরোপুরি লাভ উঠিয়েছেন। না ভাই, আমি কোনো সুযোগের সদ্ব্যবহার করিনি। আমার সাথে যে অত্যাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে আমি কথা বলেছি। যখন এই ঘটনাটা ঘটেছে আর এই অত্যাচারের বিরুদ্ধে আমি আজকের নিজের সব লজ্জা ঘেন্না ভুলে, আমারও বাবা মা আছে, আমিও কারুর সন্তান, কারুর বোন, তারপরেও নিজের লজ্জা ঘৃণা ভুলে আমি মিডিয়ার সামনে এসেছি, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন লিখিয়েছি, শুধু এটা ভেবে যে আমি এটা থেকে পাবলিসিটি না, আমি এটা থেকে কতটা পাবলিসিটি পাবো তা নয়, যাতে সে শাস্তি পায়। আর পৃথিবীতে কেউ কোনোদিন কোনো বোনের সাথে বা কোনো মেয়ের সাথে এরকম আর না ঘটাতে পারে। তাহলে আপনি এখন নারী মুক্তি নিয়েও কাজ করতে চাইছেন? হ্যাঁ, আমি করব। আমি মহিলাদের নিয়ে অবশ্যই কাজ করব। আর এরপরেও যদি কারোর সাথে এরকম অভদ্র আচরণ ঘটে আর সেই মেয়েটা যদি আমার কাছে হেল্প চাইতে আসে, তাহলে ডেফিনেটলি আমি তাকে হেল্প করব। রাখি দেবী, আমার মনে হয় আপনি নিজেই নিজের কিছুটা পরিভাষা তৈরি করে ফেলেছেন। মানে হচ্ছে যে গালেতে করা চুম্বন ঠিক, অথচ ঠোঁটের ওপর করা চুম্বন ভুল। আমার জামাকাপড় ঠিক আছে কারণ আমার সেটা ঠিক মনে হয়। কিন্তু আমরা যে সমাজে থাকি আর আপনি যে পেশার সঙ্গে যুক্ত, সেখানে আপনাকে দর্শকের ভাবনা এবং পুরো সমাজের ভাবনা মাথায় রেখেই কাজ করতে হয়। তো কোথাও না কোথাও সেই সহানুভূতিটা নেই যখন আপনি আপনার আইটেম ডান্স দেখাচ্ছেন বা আপনার কোনো গানের প্রদর্শনী করছেন বা কোনো ফিল্মে অভিনয় করছেন। আমি শুধু এটুকু বলতে চাই যে আমি যা পড়ি বা যা পারফর্ম করি তা আমাকে ডিরেক্টর প্রডিউসার বলে দেন। আমি কোনো মিস ইউনিভার্স নই, আমি সুস্মিতা সেন নই, আমি ঐশ্বর্যা রায় নই যে নিজের কথা ভেবে অবজেক্ট করি, যে বলি প্লিজ এরকম করবেন না। আমি একটা নতুন অভিনেত্রী, আমি স্ট্রাগলার। আমাকে ডিরেক্টর প্রডিউসার যা বলেন, যা ডান্স করতে বলেন, যা পড়তে, আমি তাই পড়ে নিই। কিন্তু রাখি, আপনার কি কখনো এটা মনে হয় না যে আপনি যা কিছু করছেন সেটার একখানা সমাজের ওপর, যুবাদের ওপর, বাকি লোকেদের ওপর কি প্রভাব They loved পড়বে? it, sir.
ওনারা খুব পছন্দ করেন, আমার ভিডিও এত বিক্রি হয়, সিডি হোক বা যা দেখুন ওটা সবাই পছন্দ করেন। আর সেই জন্য তো এখনকার সব ভিডিওতে আমাকে নেওয়া শুধু হচ্ছে। দিল্লি, মুম্বাই, কলকাতা, মাদ্রাসকে দেখে আপনি এই সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে আপনার ভিডিও খুব বেশি বিক্রি হয়, অথচ যারা স্যার, কলেজে আপনি যায় এসব তাদের বলছেন কিন্তু রাত্রিবেলা আপনিও ভিডিওগুলো দেখেন। ইউ লাভড ইট, আপনি রিভাইন্ড করে দেখেন বারবার। এই অভিযোগগুলোর ওপর আপনার মতামতের পর, আপনার উত্তর পাওয়ার পর আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পরে এসে আমরা দেখব আপকি আদালতে আজকের জাজ নাফিসা আলীর রায়দান আজকের বিচার প্রক্রিয়ার উপর। আপকি আদালতে আজ আমরা মামলা চালালাম রাখি সাওয়ান্তের ওপর। আইটেম গার্ল রাখি সাওয়ান্তের কাছে আমরা জিজ্ঞেস করলাম ওনার ভালগারিটির ব্যাপারে, ওনার ছোট হতে থাকা পোশাকের ব্যাপারে। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম সেই ঘটনার বিষয়ে যেখানে মিকা জড়িত ছিলেন। আমরা রাখি সাওয়ান্তের থেকে উত্তর চেয়েছিলাম। এখন সময় হয়েছে আজকের মামলায় রাখি সাওয়ান্তের উত্তরের ওপর আজকের জাজ নাফিসা আলীর রায়দানের। আমার মতে রাখি, আপনি খুবই সততার সাথে এবং স্বচ্ছতার সাথে যে এই লড়াইটা আপনি শুরু করেছেন সেটা খুবই ভালো ব্যাপার। কারণ কোনো পুরুষের এই অধিকারটা নেই আপনাকে এইভাবে অপদস্থ করে জোর করে সবার সামনে কিস করার। ইট ইজ রং প্রিন্সিপালি। কিন্তু আমি আপনাকে শুধু এটাই বলতে চাই যে আইন নিজের হাতে তুলে নেবেন না, কারণ সেই সময়টা যদি আপনি একটা থাপ্পড় মেরে দিতেন তাহলেই বিষয়টা শেষ হয়ে যেত। কিন্তু এখন বিষয়টাকে আপনি অ্যাভয়েড করুন, ওকে ইগনোর করুন। আর যেরকম আপনি কথা দিয়েছেন সকলের সামনে যে এরপরে যখনই আপনি কোনো প্রোগ্রামে যাবেন তখন একটু ভাবনা চিন্তা করে আপনি আপনার কাপড় জামা পরবেন, পারফরমেন্স করবেন, এটা খুবই ভালো কথা। আপনি ট্যালেন্টেড এবং আপনি খুবই ভালো একজন ডান্সার। আর আমি জানি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক অনেক বেশি স্ট্রাগল করতে হয়। মানুষ বহু স্ট্রাগলের পর নিজের জন্য একটা জায়গা তৈরি করেন, আর সেই জন্যই আমার শুভেচ্ছা আপনার সাথে এই বিষয়ে রইল। কিন্তু এই মুহূর্তে আপনাকে সবাই টাইপকাস্ট করে দিয়েছে, মানে ওই আইটেম নাম্বার, আইটেম গার্ল। আর এখন এটার জন্য আপনি একটা সুযোগ পেয়েছেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার, কিছু একটা ভালো করে দেখান সবাইকে। আপনি একটা কিছু করার সুযোগ পেয়েছেন। আর আমার মতামত বলে এটা আপনার ছেড়ে দেওয়াটা উচিত হবে না। থ্যাংক ইউ। এই আশা এবং বিশ্বাসের সাথে যে রাখি সাওয়ান্ত আজ যে সুযোগটা পেয়েছেন সেটা তিনি সদ্ব্যবহার করবেন। ওনার বক্তব্যের মধ্যে কতটা সততা আছে সেটার বিচার আপনাদের, জনতাদের করতে হবে। সেই বিচার আপনাদের উপর ছাড়ছি। পরের সপ্তাহে আবার দেখা হবে আপকি আদালতে এক নতুন ব্যক্তির সঙ্গে, এক নতুন মামলা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।